গাইস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আজকে খুব সিরিয়াস একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি, সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। ফিজিক্যাল সায়েন্সের অলরেডি সাজেশন তো চলে গেছে, 3 মার্কসের সাজেশন তোরা দেখে ফেলেছিস। তাহলে ম্যাম এটা কি? এটা হচ্ছে লাস্ট মিনিট ফাইনাল বুস্ট আপ সাজেশন, যেখান থেকে তোরা ধর এক্সামের দিন খুব স্ট্রেসড আউট হয়ে যাস যে কি ম্যাম আগের দিন রাত্রিবেলা পুরো বইটা কখনো কভার করা পসিবল নয়। তাহলে সেখান থেকে সেই টাইমটা আমরা কি কি জিনিস পড়বো, কিভাবে পড়বো। তো ফিজিক্যাল সায়েন্সের আপনি যে 3 মার্কসের সাজেশনও দিয়েছেন, সেখানে সবকটা টপিকের দেননি। তার কারণ 3 মার্কসের কিন্তু সবকটা টপিক থেকে কোশ্চেন আসে না, মানে সবকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না। এক্সাম্পল হচ্ছে পরিবেশের জন্য ভাবনা থেকে কোশ্চেন আসে না, আয়নীয় সমযোজী বন্ধন, ধাতুবিদ্যা, যে চ্যাপ্টারগুলো আমি 3 মার্কসের সাজেশন দিয়েছি সেগুলো ছাড়া অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো থেকে তো আমি ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু বলিনি। তাহলে সেই কোশ্চেন আর এক্সামের আগের দিন রাত্রিবেলা শুধুমাত্র কোনটুকু জিনিস পড়ে তোমরা যাবে এবং কিরকম ভাবে রিভিশনটা করবে সেইটা নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক, কারণ একটা মিনিটও কিন্তু এখনকার টাইমে প্রচন্ড ইম্পর্টেন্ট, তো একটা মিনিটও কিন্তু লস করা যাবে না। তো স্টার্ট করা যাক। এটা হচ্ছে আমাদের ফাইনাল বুস্ট আপ সাজেশন, ঠিক আছে, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। তো চলে আসে প্রথম চ্যাপ্টার আমাদের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা যেহেতু 3 মার্কসের সাজেশনে ছিল না, তো সেহেতু আমি এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো বা ইম্পর্টেন্ট কোন কোন কোশ্চেনগুলো বা এক্সামের আগের দিন রাতের বেলা কোন কোন জায়গাগুলো কিন্তু অবভিয়াসলি দেখে যাবে এই চ্যাপ্টারটা থেকে, তো সেই জিনিসগুলো একবার ভালো করে লিখে নাও, দাগিয়ে নাও। এই পিডিএফটাও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে, অর্থাৎ পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2026 যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবে আজকে বা কালকের মধ্যেই, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। এক্সকিউজ মি। দেখো, এখান থেকে তোমরা রাত্রিবেলা কিন্তু ভালো করে রিভিশন করবে বায়ুমণ্ডলের প্রতিটা স্তরের বৈশিষ্ট্য সম্পর্কে, অর্থাৎ যে কটা ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার যে প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্য রয়েছে তার প্রত্যেকটা একটা ক্যারেক্টারিস্টিক্স ভালো করে পড়বে, কারণ সেখান থেকে আসে হচ্ছে শর্ট কোশ্চেন এবং এমসিকিউ। তারপরে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এই কোশ্চেনটা কিন্তু 2 নম্বরের জন্য এবং তার লক্ষ্য 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, তো ভালো করে এটা পড়ে নেবে। নেক্সট রিয়াকশন বেস যেগুলো রয়েছে, যে ওজোন অণু উৎপাদন, মানে ওজোন অণু কিভাবে উৎপাদিত হয়, কিভাবে বিয়োজিত হয়। নেক্সট হচ্ছে সিএফসি আর নাইট্রিক অক্সাইডের ভূমিকা ওজোন স্তর ধ্বংসে, ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে রিয়াকশনস গুলোকে ভালো করে দেখবে। আর শুধু রিয়াকশন গুলো লিখে আসবে না, একটু ডেসক্রিপটিভ লিখে তারপরে কিন্তু রিয়াকশন লিখতে হবে। নেক্সট হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য কোন কোন গ্যাস দায়ী, কোনটা প্রধান গ্যাস, আর গ্রিন হাউসের এফেক্ট অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, বিশ্ব উষ্ণায়ন দুটি ক্ষতিকারক প্রভাব এবং সেখান থেকে হ্রাসের দুটো উপায়। তারপরে হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু কাকে বলে। আজকে একটু কাশি হয়ে গেছে, একটু সহ্য করে না আমার কাশিটা। ক্যালোরিফিক ভ্যালু কাকে বলে, তাপন মূল্যের একক, এটা কার তাপন মূল্য সব থেকে বেশি। নেক্সট বায়োমাস কাকে বলে, বায়োমাস কি, বায়োমাস শক্তি কি জিনিস, বায়োগ্যাস কি, বায়োগ্যাস কোন, মানে মিথেন ছাড়া আর কোন কোন গ্যাস থাকে। নেক্সট হচ্ছে বায়োগ্যাসের ব্যবহার কোথায় হয়, কোলবেট মিথেন থেকে কিভাবে মিথেন গ্যাসকে সংগ্রহ করা হয়, সিবিএম কে সুইট গ্যাস কেন বলে। এই যে কোশ্চেনগুলো আমি এখানে লিখিনি, কিন্তু আমি কিন্তু মুখে ডিকটেট করে দিচ্ছি, শুধু পিডিএফটা দেখলে কিন্তু হবে না, তোমাকে ভিডিওটার পরে পিডিএফটা নিতে হবে। নেক্সট হচ্ছে কি মিথেন হাইড্রেটের সংকেত, এটাকে ফায়ার আইসকে কেন বলা হয়, আর হচ্ছে মিথেন হাইড্রেট থেকে কি করে তুমি মিথেন গ্যাসকে তুমি নিষ্কাশন করতে পারবে। এই কটা জিনিস যেন আগের দিন রাত্রিবেলা তোমরা রিভিশন করে যাও, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে গ্যাসের আচরণ। যদিও গ্যাসের আচরণ চ্যাপ্টারটা অলরেডি আমি তোমাদের 3 মার্কসের যে সাজেশনটা গেছে সেখানে আমি বলে দিয়েছি কোন কোন ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল আসবে। আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অলরেডি একটা গ্যাসের আচরণের প্রায় 15-16টা কি 20টা মতো নিউমেরিক্যাল কোশ্চেন কিন্তু আমি আপলোড করে দিয়েছি। যারা পাওনি হোয়াটসঅ্যাপে জয়েন করে শিগগিরই কিন্তু ওটাকে ডাউনলোড করে নাও, ঠিক আছে। তো এখান থেকে কোনটা কোনটা রিভিশন করে যাবে, বয়েলের সূত্র, গাণিতিক রূপ, চার্লসের সূত্র, গাণিতিক রূপ, তাদের লেখচিত্র, প্রত্যেকটা লেখচিত্র, পরম শূন্য উষ্ণতা এবং বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র থেকে বিভিন্ন অঙ্কগুলো, ওই যে বললাম লেখচিত্র। তারপরে হচ্ছে সরি আদর্শ গ্যাসের সমীকরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমাদের পড়তে হবে পিভি ইকুয়ালস টু এনআরটি এবং PV ইকুয়ালস টু W/M/RT। এছাড়া আমাদের আরেকটা ফর্মুলা আছে PV ইকুয়ালস টু DRT, ঠিক আছে। এই যে এখান থেকে আমাদের ঘনত্বের সাথে কি সম্পর্ক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যর কি কি, দুটো কি তিনটে স্বীকার্য, বিশেষ করে মেনলি 4-5টা স্বীকার্য পড়ে যাবে। যদি 2-এ আসে তাহলে কিন্তু তোমরা অ্যাটলিস্ট 2 নাম্বারের জন্য 4টে স্বীকার্য লিখে আসবে। তারপরে হচ্ছে চাপের সাথে ঘনত্বের সম্পর্ক, নেক্সট আণবিক ভরের সাথে ঘনত্বের সম্পর্ক, এগুলো সমস্ত আমি তোমাদের পড়িয়েছি। এই যে সম্পর্কগুলো থেকে অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি করে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাস থেকে
বিচ্যুত হয় এবং কিভাবে সে কোনো একটা বাস্তব গ্যাস কোন কন্ডিশনে আদর্শ গ্যাসের মতো বিহেভ করে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই কটা টপিক। ভালো করে রিভিশন করার সময় এগুলো জাস্ট চোখ বুলিয়ে যেন যাও রাতের বেলাতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তাপের ঘটনাসমূহ। এখান থেকে কি কি ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাদের মধ্যে সম্পর্ক, এবং এরকম টাইপের কোশ্চেন আসে যে ধরো তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, এই যে স্টেটমেন্টগুলোকে এক্সপ্লেন করার প্রসেসটা ভালো করে দেখবে। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেলে প্রসারণ গুণাঙ্কগুলোর সম্পর্ক, মানে হচ্ছে ফারেনহাইটের সাথে যে 5/9 আলফা ডিগ্রি সেন্টিগ্রেডের যে সম্পর্ক, এগুলো একদম কিন্তু ছোটখাটো শর্ট কোশ্চেনে আসে। তারপরে কি তরলের প্রসারণে কোনটা হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য, প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা নিজস্ব বৈশিষ্ট্য এবং কেন। তারপরে হচ্ছে তরলের দু রকম টাইপের প্রসারণ গুণাঙ্ক কেন দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে গ্যাসের চাপ গুণাঙ্ক এত ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো। চাপ গুণাঙ্কের মানটা আমি অলরেডি লিখে দিয়েছি, এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসতেই পারে। গ্যাসের প্রসারণের ক্ষেত্রে আমরা 0 ডিগ্রিটাকে কেন প্রাথমিক উষ্ণতা ধরে নিই, এই কোশ্চেনটা। তারপরে হচ্ছে দেখো লেখা আছে তাপ পরিবাহিতাঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাপ পরিবাহিতাঙ্কের একক, মাত্রা কাকে বলে, এক্সেট্রা। তাপীয় রোধের সাথে তড়িৎ রোধের সম্পর্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে, এটা 3 মার্কসের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক, এটা তো বললাম। গ্যাসের ক্ষেত্রে কেন নেই, তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক রয়েছে কেন, গ্যাসের ক্ষেত্রে এইটাকে দেখা যায় না, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে আমাদের রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা থেকে আমরা পুরোপুরি কিন্তু নিউমেরিক্যাল প্র্যাকটিস করব। এবারে তোমাদের মনে আসবে যে নিউমেরিক্যাল ম্যাম কোথা থেকে পাবো, ওই যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট নিউমেরিক্যালগুলো কিন্তু অলরেডি তোমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো এখান থেকে মেনলি শর্ট কোশ্চেন আসে, বড় কোশ্চেন খুব রেয়ার, মানে রেয়ার বলতে নিউমেরিক্যালি আসে, এমনি থিওরিটিক্যাল বড় কোশ্চেন খুব একটা আসে না। তাও যদি খুব রেয়ার হয়েও যদি এই কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক আর বাষ্প ঘনত্বের সাথে প্রমাণ ঘনত্বের সম্পর্ক। এই দুটোই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, মানে বড় কোশ্চেন হিসাবে, থিওরিটিক্যাল বড় কোশ্চেন। আদারওয়াইজ পুরোটাই এখানে কিন্তু নিউমেরিক্যাল কোশ্চেন আসে, যেমন ধরো এই যে রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত অঙ্ক আর বিশুদ্ধতা সংক্রান্ত অঙ্ক। ভালো করে এই দুটো টাইপের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট হচ্ছে আলো, চলতড়িৎ, ভালো করে দেখবে, আলো, চলতড়িৎ, অজৈব রসায়ন আর জৈব রসায়ন। এই 4টে চ্যাপ্টারের আমি আজকে কোনো আলাদা করে সাজেশন বলছি না, তার কারণ এর অলরেডি সাজেশনটা তোমরা কোথায় পেয়ে যাবে, এই চ্যানেলের ভিডিও সেকশনে একদম আমার 3 মার্কসের সাজেশন ভিডিও দেওয়া রয়েছে, যেখানে আমি প্রত্যেকটা কোশ্চেন ভালো করে এক্সপ্লেন করেছি যে কোন কোন কোশ্চেনগুলো কিন্তু আসবে। ভালো করে সেই সাজেশন ভিডিওটা দেখে নাও, সেখান থেকে একদম কমন পেয়ে যাবে তোমরা, কোনো আলাদা কোশ্চেন আসবে না। নিউমেরিক্যালগুলো ভালো করে প্র্যাকটিস করবে এই প্রথম দুটো চ্যাপ্টার থেকে, এই দুটো চ্যাপ্টার পুরোপুরি নিউমেরিক্যাল বেসড চ্যাপ্টার। আর হচ্ছে জৈব রসায়ন আর অজৈব রসায়ন থেকে প্রচুর প্রচুর রিয়াকশন প্র্যাকটিস করবে, কোন কোন রিয়াকশন ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু আমি ওই ভিডিওতে বলে দিয়েছি। তো তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এক্সামের আগের দিন রাত্রিবেলা খুব ভালো করে এই চ্যাপ্টারের প্রত্যেকটা রিয়াকশনগুলোকে লিখে একবার অ্যাটলিস্ট হাতের লেখায় জাস্ট লিখে যাও, ঠিক আছে, রিয়াকশনগুলো লিখে যাও। আর অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে তো আর অঙ্ক সবকটা করা পসিবল না ওই টাইমের মধ্যে, তোমার কি দরকার, ফর্মুলাগুলোকে জাস্ট একবার লিখে যাও, প্রত্যেকটা ফর্মুলা লিখে যাও। আর তোমরা তো অলরেডি প্র্যাকটিস করেছো, মাথাতে অলরেডি তোমাদের রয়েছে যে কোন কোন ফর্মুলা কোথায় কোথায় কাজে লাগাবো আমরা অঙ্কের ক্ষেত্রে। তো নতুন করে আর কিছু শেখার তখন কিন্তু সেই মুহূর্তে আর নেই, সেই মুহূর্তে কাজ হচ্ছে তোমার চোখের দেখায় একবার করে প্রুফগুলোকে একবার হাতে জাস্ট মানে রাফ ওয়াইজ ফটফট করে দিয়ে যাবে। যেমন প্রিজমের প্রুফটা, প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণের প্রুফটা, প্রতিসরাঙ্কের সাথে প্রুফটা, এগুলো সমস্ত হাতে একবার করে ঝটঝট করে দিয়ে যাবে। r/2 এর প্রুফটা, f equals to r/2, তারপরে হচ্ছে মিউ ভি গ্রেটার দ্যান মিউ আর, এই প্রুফটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আর ভি লেস দ্যান আর আর, মানে এই যে আমি তোমাদের সমস্ত সাজেশনে বলে দিয়েছি, এই প্রুফগুলো দারুণ করে কিন্তু প্র্যাকটিস করবে আগের দিন রাত্রিবেলা, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াস। আচ্ছা, আজকে আমার প্রচন্ডই আর কি গলা ব্যথা, তো যাই হোক, তাই জন্য আমি প্রচন্ড কাশছি, তো কিছু মনে করিস না, ঠিক আছে। তো যাই হোক, তো যেটা এরপরে নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াস, যেখান থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আলফা, বিটা, গামা রশ্মির তুলনা, প্রত্যেকটা ধর্মে তুলনা পড়তে হবে। তেজস্ক্রিয়তার একক কোনটা, সেটার সাথে এসআই এর সাথে সিজিএস এর সম্পর্ক কি, তেজস্ক্রিয়তার কোন আইসোটোপকে কোথায় কোথায় ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তেজস্ক্রিয় পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লিখতে হবে, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজনের যে রিয়াকশনটা এবং উদাহরণ সহ তাদের পার্থক্যটাকে ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে হচ্ছে তেজস্ক্রিয় থেকে কেন নিউক্লিয় ঘটনা বলা হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে তাপ নিউক্লিয় বিক্রিয়া কোনটাকে বলা হয়, সংযোজনের পূর্বে কেন বিভাজন ঘটানো হয়। আর হচ্ছে নেক্সট
মাস্ট, ডিফেক্ট আর বন্ধন শক্তি রিলেটেড নিউমেরিক্যাল, এগুলোকে এটা কিন্তু প্রুফ খুব রেয়ার আসে, প্রুফ খুব একটা আসে না, বাট নিউমেরিক্যাল এখান থেকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, সূত্র থেকে নিউমেরিক্যাল। নেক্সট হচ্ছে বিভাজনকে কেন শৃঙ্খল বিক্রিয়া বলা হয়, অর্থাৎ নিউক্লিয় বিভাজনকে আমরা কেন শৃঙ্খল বিক্রিয়া বলবো, এটাকে শৃঙ্খল বিক্রিয়াটাকে কাজে লাগানো হয় কোথায়, পারমাণবিক চুল্লিতে কোনটাকে কি হিসেবে ব্যবহার করা হয়, মানে ধর মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয় এবং মডারেটরের কাজ কি, নিয়ন্ত্রক দণ্ডকে মানে কোনটাকে ব্যবহার করা হয়, নিয়ন্ত্রক দণ্ডের কাজ কি, এগুলোর কাজ, এবং তারপরে হচ্ছে যা যা বললাম যে নিউক্লিয় বিভাজনের সময় কেন আমরা একটা নিউট্রনকে দিয়ে ধাক্কা মারানো হয়, সেই নিউট্রনটাকে তাপীয় নিউট্রন কেন বলা হয়, এগুলো সমস্ত ছোটখাটো কোশ্চেন একবার, এই যে কনসেপচুয়াল কোশ্চেনগুলোকে কিন্তু তোমরা ভালো করে একবার হলেও কিন্তু এক্সামের আগের দিন রাতে চোখ বুলানোর মতো করে জাস্ট একবার করে যাতে যাতে তোমরা দেখে যেতে পারো, ঠিক আছে। তবে খুব রাত জেগে সেই সময় পড়ানোর দরকার নেই, কারণ পরের দিন সকালেই কিন্তু এক্সাম দিতে যেতে হবে, তো সুস্থ হয়ে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে, মানে একদম মাইন্ড ফ্রেশ রেখে। নেক্সট চ্যাপ্টার পর্যায় সারণী, অলরেডি পর্যায় সারণীর আমি সাজেশন ওখানে দিয়ে দিয়েছি, বাট তাও যেটা তুমি আগের দিন রাত্রিবেলা অ্যাটলিস্ট চোখের দেখা দেখে যাবে, সেটা হচ্ছে পর্যায় সূত্র মেন্ডেলিভের, আধুনিক পর্যায় সূত্র মেন্ডেলিভের, মানে কি কি ত্রুটি আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই যে এইগুলো কাকে বলে, পারমাণবিক ব্যাসার্ধ ট্রেন্ডিং, আয়নীভবন বিভব, ইলেকট্রোনেগেটিভিটি, জারণ বিজারণ ধর্ম আর ধাতব অধাতব ধর্ম, এর যে কোন দিক থেকে কোন দিকে গেলে বাড়ে বা কমে, এই ট্রেন্ডিংটাকে ভালো করে দেখে যাবে, হ্যাঁ অ্যাটলিস্ট ভালো করে ওই ট্রেন্ডিংটাকে কিন্তু দেখে যাবে। আর হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা, এই এলিমেন্টগুলোকে একটু মুখস্থ করে যাবে, তো কারণ হচ্ছে যখন তোমাদের ট্রেন্ডিং থেকে কোশ্চেন আসে তখন কিন্তু যদি এই পর্যায়ের আর এই গ্রুপগুলোর এলিমেন্টগুলোর পরপর মুখস্থ না থাকে তাহলে কিন্তু সমস্যা, তো ভালো করে গ্রুপ 1, 2, 15, 16, 17, 18 গ্রুপ মানে এই যে শ্রেণীগতভাবে ভালো করে মুখস্থ করবে, এবং পিরিয়ড ভাবে মানে পর্যায়গতভাবে 1, 2, 3, 4 নম্বরে শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্ত এনাফ, এই অবধি পড়লে তোমাদের কোনো অসুবিধা হবে না পর্যায় সারণী থেকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের আয়নীয় সমযোজী বন্ধন, এই চ্যাপ্টারটা আমি ওই যে সাজেশন ভিডিও ওখানে কিন্তু দিইনি, কারণ 3 মার্কসের কোশ্চেন এখান থেকে আসে না, কিন্তু এখানে 2 মার্কস এবং 1 মার্কস এই কোশ্চেনগুলো আসে, তো এখান থেকে কি কি করবে, ডট চিত্র, ইলেকট্রন ডট চিত্রের মধ্যে আমাদের কার্বন ডাই অক্সাইডের ডায়াগ্রাম, CO2, HCl, CCl4, তারপরে হচ্ছে C2H4, তারপরে হচ্ছে C2H2, এই যে লুইস ডট গুলো, এবং তার সাথে শুধুমাত্র সমযোজীর ক্ষেত্রে না, MgCl2, লিথিয়াম হাইড্রেট, এগুলোর কিন্তু মানে লুইস ডট ডায়াগ্রামগুলো এবং ইলেকট্রন ডট ডায়াগ্রামগুলো বিশেষ করে MgCl2, LiH, এগুলোর কোশেলের মতবাদ অনুসারে তোকে বলতে বলে, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো ভালো করে অ্যাটলিস্ট একবার হলো এঁকে নেবে রাফলি, ঠিক আছে। তারপরে হচ্ছে ইথাইল অ্যালকোহল উদ্বায়ী কিন্তু NaCl উদ্বায়ী নয় কেন, এই কোশ্চেনটাকে ভালো করে পড়বে, একই রকমের কোশ্চেন, HCl উদ্বায়ী NaCl অনুদ্বায়ী কেন, একই টাইপের কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো করে পড়বে। তারপরে হচ্ছে HCl গ্যাস কিন্তু সেটা তড়িৎ পরিবহন করে না সেই অবস্থায়, কিন্তু ওকে যখন জলীয় দ্রবণ করানো হয় তখন সেটা তড়িৎ পরিবহন করে কি কারণে, এই কোশ্চেনটাকে ভালো করে পড়বে। আয়নীয় সমযোজী বন্ধনের অর্থাৎ যৌগের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, বৈশিষ্ট্যগত পার্থক্য পড়বে। এরপরে দেখো এখানে আমি একটা কোশ্চেন দিয়েছি, এই টাইপের কোশ্চেনগুলো ABC দিয়ে যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলোকে দেখো আমি এখান থেকে দেখে নাও, স্ক্রিনশট তুলে নিতে পারো, বা তুমি এখান থেকে পিডিএফটা তো পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে, এই কোশ্চেনটা, ফির এই 7 নম্বর এই কোশ্চেনটা, তারপরে হচ্ছে এই কোশ্চেনটা, কেন সংকেত ভর কথাটা উল্লেখ করা হয় এই কোশ্চেনটা, আয়নীয় যৌগে কেন সমবায়বতা দেখতে পাওয়া যায় না এই কোশ্চেনটা, এবং ন্যাপথলিন জলে দ্রবীভূত হয় না কিন্তু সেটা ইথানলে দ্রবীভূত হয় কেন, ন্যাপথলিন আর NaCl এর মধ্যে পার্থক্য, NaCl ও CCl4 এর মধ্যে পার্থক্য, ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ক্লোরিন অণুর অস্তিত্ব রয়েছে বাট হিলিয়াম 2 বা নিয়ন 2 এর মধ্যে কোনো অস্তিত্ব নেই কেন, এই যে কোশ্চেনগুলো আমি দেখালাম এই কোশ্চেনগুলো কিন্তু আগের দিন দেখে যাবে, আর যারা আগের দিনের বদলে এখনো দেখে নিতে পারো ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে তাহলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টার থেকে কোন কোনগুলো পড়বে, ধাতব এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে কি কি পার্থক্য, নেক্সট হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তাদের বিক্রিয়াটা, এবং ক্যাথোড অ্যানোড বা তড়িৎ বিশ্লেষণ রূপে কি কি ব্যবহার করা হয় সেটা, এবং আয়তনের এবং ভরের অনুপাত কত হয়, এবং সেই রিলেটেড ছোটখাটো কিছু অঙ্ক থাকে, অঙ্ক বলতে ওই বলে যে ক্যাথোডে যদি 100 ml হয় গ্যাস হাইড্রোজেন তাহলে অ্যানোডে কত হবে, ঠিক আছে, 2:1 অনুপাতে হয় তাহলে 50 ml হবে, এবং ভর হিসাবেও কিন্তু দেয় যে ক্যাথোডে যদি 16 গ্রাম হয় তাহলে অ্যানোডে কত হবে, তো এই টাইপের কোশ্চেনগুলো ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে কপার সালফারের তড়িৎ বিশ্লেষণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
এটাকে ভালো করে পড়বে কেন কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে কপার সালফেটের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। তারপরে হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ যদি প্লাটিনাম তড়িৎদ্বার দিয়ে করা হয় তাহলে কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্লাটিনাম তড়িৎদ্বার দিয়ে করলে এই কোশ্চেনটা। তারপরে হচ্ছে কপার সালফেট অপরিবর্তিত থাকে কেন। তারপরে হচ্ছে তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য এবং তড়িৎ লেপনের ক্ষেত্রে কোনটাকে কি হিসেবে ব্যবহার করা হয়, মানে ধর কার উপরে কার প্রলেপ দিচ্ছি সেখানে কোনটাকে ক্যাথোড কোনটাকে অ্যানোড এবং কোনটাকে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হবে, এই টাইপের কোশ্চেনগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসে। আর সব থেকে ইম্পর্টেন্ট অ্যালুমিনিয়ামে তড়িৎ মানে নিষ্কাশন, ঠিক আছে, বক্সাইড থেকে ক্রায়োলাইট এবং ফ্লুওস্পার দিয়ে যে নিষ্কাশন করা হয় তার বিক্রিয়া সহ ভালো করে দেখবে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, এই কোশ্চেনগুলোকে ভালো করে দেখো, যে NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কেন ক্যাথোডে সোডিয়ামের বদলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং অ্যানোডে ক্লোরিনের বদলে কেন অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে এটা। তারপরে হচ্ছে এই যে জলের তড়িৎ বিশ্লেষণে কেন আমরা H2SO4 কে ব্যবহার করি, যদি HCl বা HNO3 কে ব্যবহার করতাম তাহলে কি প্রবলেম হতো। নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষণে সমপ্রবাহের বদলে পরিবর্তী প্রবাহ ব্যবহার করলে কি প্রবলেম হতো। তারপরে হচ্ছে গাঢ় H2SO4 এর থেকে লঘু H2SO4 কেন বেশি তড়িৎ পরিবহন করতে পারে। এই কটা কোশ্চেন তোমরা কিন্তু তড়িৎ বিশ্লেষণের জন্য ভালো করে দেখবে। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট চ্যাপ্টার আজকে সাজেশনের মতো, কারণ বাকি চ্যাপ্টারগুলো অলরেডি তোমরা ওই সাজেশন ভিডিও থেকে পেয়ে যাচ্ছ, তো আমার কোনো বলার নেই কিছু। নেক্সট হচ্ছে মেটালার্জি, এখান থেকে তোমরা পড়বে হচ্ছে খনিজ আর আকরিকের মধ্যে পার্থক্য, মানে কোনটাকে কার আকরিক কোনটাকে বলে আর কোনটাকে কার খনিজ বলে, কোন কোন খনিজকে আকরিক বলা যায় না, যেমন তোমার আয়রন পাইরাইটসকে আকরিক বলা যায় না, কেন বলা যায় না, এই টাইপের কোশ্চেনগুলো ভালো করে পড়বে। এবং প্রত্যেকটা আকরিকের নাম আর সংকেত, কোনটা কার আকরিক তার নাম এবং সংকেতটাকে ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে ধাতু সংকর গুলোর নামগুলো, মানে হচ্ছে কোন ধাতু সংকরের মধ্যে প্রধান উপাদানটাকে আর সেখানে কোন কোন মানে আর কোন কোন ধাতু রয়েছে, তার মধ্যে পড়বে হচ্ছে পিতল, কাঁসা, ডুরালুমিন, ইনভার, স্টিল, অ্যামালগাম, গান মেটাল এক্সেট্রা। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়তেই হবে। তারপরে হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিঙ্কের নিষ্কাশন বিক্রিয়া। নেক্সট থার্মিট প্রসেস, ভেরি ইম্পর্টেন্ট, থার্মিট প্রসেসে থার্মিট মিক্সচার কাকে বলে, প্রজ্বলক মিশ্রণ কোনটা এবং তাদের কোন কোন ধাতুগুলোকে নিষ্কাশন করা হয় থার্মিট প্রসেসে, খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রনীয় পরিবাহীর মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দেবে, রিয়াকশন, তোমাকে বলবে যে এখান থেকে কোনটা জারণ হচ্ছে কোনটা বিজারণ হচ্ছে বলে দেখাও। তো এটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, দেখে যাবে অ্যাটলিস্ট। তারপরে হচ্ছে মোর্চের সংকেত, মোর্চের রাসায়নিক নাম এবং তার সংকেত, বিক্রিয়াটা খুব রেয়ার, বিক্রিয়াটা খুব একটা আসে না, বাট সংকেতটা ভালো করে পড়বে। প্যাটিনা কি, খুব ইম্পর্টেন্ট, প্যাটিনা কি ভালো করে জানবে। আর প্যাটিনা কেন তৈরি হয়, মানে কপারের ওপরে যে সবুজাভ আস্তরণ সেটা কেন তৈরি হয় এবং সেটাকে নিষ্কাশন কিভাবে করা হবে, ঠিক আছে, কি করে আমরা ওই লেবুর রস বা তোর তেঁতুল দিয়ে কি করে ওই সবুজাভ আস্তরণটাকে উঠিয়ে দেওয়া যায়, সেটাও কিন্তু খুব ভালো কোশ্চেন। তারপরে হচ্ছে সেলফ প্রোটেক্টিং মেটাল আমরা কোনটাকে বলি এবং কেন বলি। তারপরে ক্যাথোডীয় সংরক্ষণ, খুব ইম্পর্টেন্ট, ক্যাথোডীয় সংরক্ষণ এবং স্যাক্রিফাইসড অ্যানোড কোনটাকে বলা হয়, বা এরকম কোশ্চেনও আসতে পারে যে সমুদ্রের জাহাজের তলায় কেন ম্যাগনেসিয়ামের ব্লক রাখা হয়, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, অ্যালুমিনিয়াম, তামা, জিঙ্ক এর পাত্রে কেন আচার বা চাটনি জাতীয় খাবার খাওয়া উচিত নয়। বাস এই কটা জিনিস যদি তোমরা ধাতুবিদ্যা থেকে পড়ো, আমার মনে হয় না আর কোনো অসুবিধা থাকবে বা আর কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন এইগুলো ছাড়া আছে। তো ভালো করে এই জিনিসগুলোকে যা যা বললাম সেটা কিন্তু লাস্ট মিনিট, অর্থাৎ তোদের মনে হতে পারে ম্যাম এতগুলো কি করে রিভিশন করবো, তো তোরা কি এগুলো নতুন তো পড়বি না, তোরা জাস্ট চোখ বুলাবি, হ্যাঁ, এই রিয়াকশনগুলোকে হাতে হাতে লিখে নিবি। ভালো করে বলছি, এক্সামের দিন আগের দিন রাত্রিবেলা প্রত্যেকটা রিয়াকশনকে কিন্তু অ্যাটলিস্ট মনে করে হাতে পাশে পাশে কিন্তু লিখে যাবে, খুব রাফলি, সুন্দর করতে হবে না, এমনি জাস্ট লিখে যাও, ফর্মুলাগুলোকে এমনি জাস্ট লিখে যাও। আর হচ্ছে প্রত্যেকটা প্রমাণগুলোকে অ্যাটলিস্ট চোখের দেখা কিন্তু দেখে যাবে, লাইটের প্রত্যেকটা ডায়াগ্রামের প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলোকে একবার চোখের দেখাগুলো কিন্তু দেখে যাবে, ঠিক আছে। তো যেই যে কাজগুলো আমি করতে বললাম সেগুলো করে যাও লাস্ট মিনিটে। এর থেকে যদি তুমি মানে এই জিনিসগুলো যদি ফলো করে যাও তো কোনো চাপ নেই, পরীক্ষা হলে দেখবে একদম ফ্রেশ মাইন্ড হয়ে যাবে, কারণ পুরো কনফিডেন্স তোমরা পেয়ে যাবে, তো দারুণ পরীক্ষা হবে। তো এই কটা জিনিস ফলো করো। এবার তোদের মনে হতে পারে যে ম্যাম ফিজিক্যাল সায়েন্সের আগের দিন তো ছুটি নেই, তো তাহলে আমরা কিভাবে আমরা পুরোটাকে এতগুলো জিনিস আপনি বললেন, তো আগের থেকে ভালো করে পড়া শুরু করো, ঠিক আছে। এই যে এখন তোমরা বেশ কয়েকটা দিন রয়েছে, তো এই কটা দিন এই সাজেশন ভিত্তিক পড়াশোনা তুমি পড়ো। এছাড়াও কিন্তু তার সাথে অন্যান্য সাবজেক্টগুলোকে ইকুয়াল গুরুত্ব দিতে হবে, তখন কিন্তু নাহলে কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোও কিন্তু ঝুলে যাবে। আর শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সে 100 পেয়ে বাকি সাবজেক্টগুলো যদি ঝুলে যায় তাহলে কিন্তু টোটাল মার্কস ডিগ্রেড করবে, সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। তো প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে এখন পড়াশোনা করো, রুটিন মেনটেন করে পড়াশোনা করো, তো আশা করি খুব ভালো হবে। তো বেস্ট অফ লাক, আর খুব ভালো পরীক্ষা হবে। টাটা, থ্যাংক ইউ।